আজকের গল্পটা দেখার পর আপনার রাতের ঘুম হারাম হয়ে যেতে পারে। এক মুহূর্তেই থেমে যায় একটা গোটা গ্রাম। কেউ হাঁটছে, কেউ কথা বলছে, কিংবা কেউ গাড়ি চালাচ্ছে। হঠাৎ সবাই একসাথে অজ্ঞান হয়ে যায়। আর তার কিছুদিন পরেই জানা গেল গ্রামের বেশ কয়েকজন মহিলা অলৌকিকভাবে প্রেগনেন্ট হয়ে গেছে। গল্পটা নিয়ে প্রথমেই বেশি কিছু বলবো না, তাহলে চলুন আর স্কিপ না করে এই রহস্যে ঘেরা গল্পটা রিক্যাপ করা যাক। গল্পটা শুরু হয় আমেরিকার ক্যালিফোর্নিয়ার মিড বিচ নামের একটা ছোট্ট সুন্দর গ্রামে। একদম ছবির মতো সাজানো একটা জায়গা। সমুদ্রের পাশে চারিদিকে সবুজ পাহাড়, আর গ্রামের মানুষগুলো একে অপরের খুব পরিচিত। সকালবেলাটা শুরু হয় আর 5টা দিনের মতোই স্বাভাবিকভাবে। দেখা যায় গ্রামে একটা উৎসব বা মেলার আয়োজন চলছে, তাই সবাই বেশ ফুরফুরে মেজাজে আছে। আমরা দেখি ডক্টর অ্যালেন চ্যাফিকে। সে এই গ্রামের লোকাল ডাক্তার। সেদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর সে একটা অদ্ভুত ফিসফিসানি শব্দ শুনতে পায়, যেন বাতাস তাকে কিছু একটা বলার চেষ্টা করছে। অ্যালেন জানালা দিয়ে বাইরে তাকায়, কিন্তু কিছুই দেখতে পায় না। তার স্ত্রী বারবারা তাকে বলে যে এটা হয়তো তার মনের ভুল। অ্যালেনও ব্যাপারটা নিয়ে তেমন একটা মাথা ঘামায় না, ভাবে হয়তো তার কাজের চাপে এমনটা হচ্ছে। অন্যদিকে ফ্রাঙ্ক নামের একজন লোক তার স্ত্রী জিলকে স্কুলে নামিয়ে দিতে যাচ্ছে। জিল ওই স্কুলেরই প্রিন্সিপাল। ফ্র্যাঙ্ক বেশ হাসি খুশি স্বভাবের লোক। সে জিলকে নামিয়ে দিয়ে গ্রামের বাইরে কনস্ট্রাকশনের কাজে চলে যায়। গ্রামের সবাই যে যার মতো ব্যস্ত। চার্চের রেভারেন্ড জর্জ তার কাজ করছেন, দোকানপাট খুলছে, বাচ্চারা স্কুলে যাচ্ছে। মানে একদম পারফেক্ট একটা সকাল। কিন্তু এই শান্তি বেশিক্ষণ থাকে না। ঘড়িতে যখন ঠিক সকাল 10টা বাজে, তখনই ঘটে সেই অদ্ভুত ঘটনা। আকাশ থেকে এক অদৃশ্য ছায়া বা এন্টিটি যেন পুরো গ্রামের উপর নেমে আসে হঠাৎ করেই। মানে একদম কোনো ওয়ার্নিং ছাড়াই গ্রামের ভেতরে থাকা প্রতিটা মানুষ, প্রতিটা প্রাণী, কুকুর, বিড়াল, পাখি সবাই একসাথে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। দৃশ্যটা একবার চিন্তা করুন তো, ভাবলেই গায়ে কাঁটা দিয়ে উঠছে। একজন লোক হয়তো বারবিকিউ করার জন্য মেশিনে কাজ করছিল, সে সরাসরি জ্বলন্ত কয়লার উপর পড়ে গেল। কেউ গাড়ি চালাচ্ছিল, সে স্টিয়ারিং এর উপর ঢলে পড়ল। রাস্তাঘাট, অফিস, স্কুল, যে যেখানে ছিল সেখানেই লাশের মতো পড়ে রইল। ফ্র্যাঙ্ক তখন তার কাজ শেষ করে ট্রাকে করে গ্রামে ফিরছিল। সে গ্রামের সীমানা বা বর্ডারের কাছে আসতেই হঠাৎ তার চোখে মুখে এক ঘোলাটে ভাব চলে আসে। কিছু বুঝে ওঠার আগেই সে জ্ঞান হারিয়ে ফেলে, আর তার চলন্ত ট্রাকটা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গিয়ে উল্টে যায় এবং সাথে সাথে আগুন ধরে ব্লাস্ট হয়ে যায়। বেচারা ফ্র্যাঙ্ক। বর্ডারের এপারে থাকলে হয়তো সে বেঁচে যেত, কিন্তু গ্রামের সীমানায় ঢোকা মাত্রই তারও সেই একই অবস্থা হয়। গ্রামের বাইরে থেকে পুলিশ এবং এমার্জেন্সি সার্ভিসকে খবর দেওয়া হয়। পাশের গ্রামের পুলিশেরা দ্রুত ঘটনাস্থলে চলে আসে, কিন্তু তারা বুঝতে পারছিল না আসলে কি হয়েছে। তারা ভাবে হয়তো কোনো বিষাক্ত গ্যাস লিক হয়েছে বা বড় কোনো দুর্ঘটনা ঘটেছে। দুজন পুলিশ অফিসার কৌতূহলী হয়ে গ্রামের দিকে এগিয়ে যায়, কিন্তু যেই না তারা এক অদৃশ্য লাইন বা সীমানা পার করে, সাথে সাথে তারাও ধপাস করে মাটিতে পড়ে যায়। মানে ব্যাপারটা এমন, একটা নির্দিষ্ট দাগের ওপারে গেলেই মানুষ বেহুশ হয়ে যাচ্ছে। এটা দেখে বাকি পুলিশরাও আতঙ্কিত হয়ে পড়ে। তারা বুঝতে পারে যে গ্রামের একটা নির্দিষ্ট এরিয়া পর্যন্ত এই বিপদটা আছে, তাই তারা রাস্তার ওপারে সাদা রং দিয়ে একটা লাইন টেনে দেয়, যাতে কেউ ভুলেও ওই দাগটা পার না হয়। খবরটা দ্রুত সরকারের কানে পৌঁছে যায়। স্পেশাল ফোর্স, মিলিটারি আর বিজ্ঞানীদের একটা বড় টিম সেখানে পাঠানো হয়। সবাই হেজমেট স্যুট পরে, মানে ওই যে হলুদ রঙের প্রোটেক্টিভ ড্রেস, সেটা পরে গ্রামের দিকে এগোয়। তাদের ধারণা এটা কোনো কেমিক্যাল অ্যাটাক হতে পারে। এই টিমের নেতৃত্ব দিচ্ছিল ডক্টর সুজেন ওয়ার্নার, যে একজন সরকারি মহামারী বিশেষজ্ঞ। মহিলা বেশ কড়া স্বভাবের, কাজের প্রতি প্রচণ্ড সিরিয়াস। এদিকে অ্যালেন, যে সকালবেলায় গ্রামের বাইরে কোনো কাজে গিয়েছিল, এই খবর পেয়ে সে পাগলের মতো ছুটে আসে। তার স্ত্রী বারবারা গ্রামের ভেতরে আটকা পড়ে আছে। অ্যালেন পুলিশের ব্যারিকেড ভেঙে ভিতরে ঢুকতে চায়, কিন্তু পুলিশ তাকে আটকে দেয়। অ্যালেন দেখে একজন অফিসার মাস্ক পরে সাহসের সাথে বর্ডার ক্রস করার চেষ্টা করছে, কিন্তু যেই না সে দাগটা পার করে, অমনি তার শরীর অবশ হয়ে আসতে থাকে। ভাগ্যিস তার কোমরে দড়ি বাঁধা ছিল,
বাকিরা দড়ি ধরে তাকে হ্যাচকা টানে বাইরে নিয়ে আসে, না হলে সেও হয়তো ওখানেই মরে যেত। অ্যালেন সুজানকে জিজ্ঞাসা করে, এটা কি কোনো নার্ভ গ্যাস? সুজান মাথা নেড়ে বলে, না, গ্যাসের ইফেক্ট এত নিখুঁত হয় না। বাতাসের কারণে গ্যাস তো ছড়িয়ে পড়ার কথা, কিন্তু এখানে একদম জ্যামিতিক মাপে একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যেই ঘটনাটা ঘটছে। এটা অন্য কিছু। সময় গড়িয়ে বিকাল 5টা বাজে। ঠিক সকাল 10টা থেকে 4টা, এই 6 ঘন্টা পুরো গ্রামটা যেন কোমায় ছিল। হঠাৎ করে গ্রামের ভেতরের সব প্রাণী আর মানুষ নড়ে চড়ে ওঠে। যারা রাস্তায় পড়েছিল তারা ধরফর করে উঠে বসে। কারোর কোনো ধারণাই নেই যে গত 6 ঘন্টা ধরে তারা বেহুশ ছিল। তাদের কাছে মনে হচ্ছে যেন এইমাত্রই চোখের পলক ফেলল। কিন্তু উঠে তারা দেখে চারিদিকের অবস্থা ভয়াবহ। কারো চুলায় রান্না বসানো ছিল, সেটা পুড়ে ছাই হয়ে গেছে। বাথটাবের পানি উপচে পড়ে ঘর ভেসে গেছে। আর সবচেয়ে মর্মান্তিক দৃশ্য ছিল ওই বারবিকিউ মেশিনের লোকটা। সে জ্ঞান হারিয়ে জ্বলন্ত গ্রিলের উপর পড়েছিল, তাই তার শরীর অর্ধেকটা পুড়ে কয়লা হয়ে গেছে। পুলিশ আর স্পেশাল ফোর্স গ্রামের ভিতরে ঢুকে পড়ে। অ্যালেন দৌড়ে বাড়িতে যায় তার স্ত্রীকে খুঁজতে। বাড়িতে গিয়ে দেখে বারবারা ঠিক আছে, শুধু একটু ডিস্ট্র্যাক্ট হয়ে গেছে। জিলও স্কুলে সুস্থ আছে, কিন্তু ফ্র্যাঙ্কের খবরটা যখন জিল জানতে পারে তখন সে খুব ভেঙে পড়ে। জিল রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে একটা টো ট্রাক ফ্র্যাঙ্কের দুমড়ে মুচড়ে যাওয়া গাড়িটা নিয়ে যাচ্ছে। এটা দেখেই সে বুঝতে পারে তার স্বামী আর নেই। পুরো গ্রাম জুড়ে এক শোকের ছায়া নেমে আসে, কিন্তু তার চেয়েও বড় রহস্য তখনও তাদের জন্য অপেক্ষা করছিল। ঘটনার পর কয়েক সপ্তাহ বা মাস কেটে যায়। গ্রামটা সবে ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে, কিন্তু হঠাৎ করেই অদ্ভুত কিছু লক্ষণ দেখা দিতে শুরু করে। জিল একদিন স্কুলে কাজ করতে করতে হঠাৎ খুব অসুস্থ বোধ করে। মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো অবস্থা হয়। ঠিক একই সময় ক্যালি নামের আরেকজন মহিলাও অসুস্থ হয়ে পড়েন। তারা সবাই চেক আপের জন্য অ্যালেনের ক্লিনিকে যায়। অ্যালেন টেস্ট করে যা দেখে তাতে তার চোখ কপালে ওঠার জোগাড়। জিল প্রেগনেন্ট। অথচ জিল আর ফ্র্যাঙ্কের সন্তান নেওয়ার কোনো প্ল্যানই ছিল না। শুধুই জিল না, গ্রামের প্রায় সব মহিলারা যারা ওই ব্ল্যাক আউটের দিন গ্রামে ছিল সবাই গর্ভবতী হয়ে পড়েছে। সবচেয়ে অবাক করা বিষয় হলো, যারা প্রেগনেন্ট হওয়ার কোনো চান্সই রাখে না তারাও বাদ যায়নি। মেলানি নামের এক কম বয়সী মেয়ে, যে এখনো ভার্জিন, সেও প্রেগনেন্ট হয়ে গেছে। চার্চের ফাদার জর্জ তাকে কাঁদতে দেখে সান্ত্বনা দেন, কিন্তু এর কোনো ব্যাখ্যা কারো কাছে নেই। ক্যালি তো আরও বিপদে পড়ে। তার স্বামী বেন গত 1 বছর ধরে ব্যবসার কাজে গ্রামের বাইরে ছিল। বেন যখন ট্রিপ থেকে ফিরে শোনে তার বউ প্রেগনেন্ট, সে তো রাগে আগুন। বেন ভাবে ক্যালি নিশ্চয়ই তার অনুপস্থিতিতে কারোর সাথে সম্পর্ক করেছে। ক্যালি তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু বেন কিছুতেই বিশ্বাস করতে চায় না। অ্যালেন তার স্ত্রী বারবারাকে চেক করে দেখে বারবারাও প্রেগনেন্ট। অ্যালেন বুঝতে পারে এটা কোনো সাধারণ ঘটনা না। সে জিলের সাথে দেখা করে এবং নিজের আশঙ্কার কথা জানায়। সে বলে, জিল, আমি রেকর্ডগুলো চেক করেছি। গ্রামের সব প্রেগনেন্সি ঠিক ওই ব্ল্যাক আউটের দিনেই শুরু হয়েছে। আল্ট্রাসাউন্ডের রিপোর্টে দেখা গেছে সব বাচ্চাদের বয়স একদম সমান। একদিনেরও এদিক ওদিক নেই। খবরটা সারা দেশে দাবানলের মতো ছড়িয়ে পড়ে। গ্রামের মানুষ ভয়ে আর আতঙ্কে জমে যায়। সেই রাতে টাউন হলে একটা জরুরি মিটিং ডাকা হয়। গ্রামের সব মানুষ সেখানে জড়ো হয়। সবার মনে একটাই প্রশ্ন, এই বাচ্চারা এলো কোত্থেকে? কেউ কেউ বলে এরা নিশ্চয়ই মানুষ না, এদের মেরে ফেলা উচিত বা গর্ভপাত করা উচিত। অনেকে ভয় পায় যে বাচ্চারা হয়তো বিকলাঙ্গ হয়ে জন্মাবে। অ্যালেন সবাইকে শান্ত করার চেষ্টা করে। সে বলে, আমি সব টেস্ট করেছি, বাচ্চারা শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ, ভয়ের কিছুই নেই। তখনই সেখানে এন্ট্রি নেয় ডক্টর সুজান বার্নার। সে সরকারের পক্ষ থেকে একটা লোভনীয় প্রস্তাব দেয়। সুজান বলে, শোনেন সবাই, সরকার আপনাদের পাশে আছে। আপনারা যদি কেউ এই বাচ্চা না রাখতে চান তবে আমরা গোপনে এবং নিরাপদে গর্ভপাতের ব্যবস্থা করে দেব। কিন্তু যদি আপনারা বাচ্চাটাকে জন্ম নেওয়ার সিদ্ধান্ত নেন তবে সরকার আপনাদের সকল খরচ বহন করবে। শুধু তাই না,
বাচ্চার লালন পালনের জন্য প্রতি মাসে $3000 দেওয়া হবে। চিন্তা করুন, $3000। তখনকার সময়ে এটা অনেক টাকা। তবে সুজানের একটা শর্ত আছে। সে বলে, বিনিময়ে আমাদের শুধু বাচ্চাদের নিয়মিত চেক আপ করতে দিতে হবে। আমরা তাদের উপর এক্সপেরিমেন্ট করতে চাই। প্রস্তাবটা শুনে অনেকেই দ্বিধায় পড়ে যায়। জিল আর ক্যালি কথা বলে। জিল বাচ্চাটা রাখতে চায়, কারণ এটা ফ্র্যাঙ্কের শেষ স্মৃতি। কিন্তু ক্যালি কনফিউজড, কারণ তার স্বামী বেন তো এটা মানতেই পারছে না। বেন রাগে বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ তার কাছে এটা পরকীয়ার ফসল ছাড়া আর কিছুই মনে হচ্ছে না। সেই রাতে ঘটে এক সুপার ন্যাচারাল ঘটনা। গ্রামের সব প্রেগনেন্ট মহিলারা যখন ঘুমাচ্ছিল, তারা সবাই একই স্বপ্ন দেখে। স্বপ্নে তারা দেখে তাদের পেটটা অনেক বড় হয়ে গেছে, আর চারদিকে এক অদ্ভুত নীল রঙের আলো বা কুয়াশা তাদের ঘিরে রেখেছে। স্বপ্নের মধ্যেই তারা এক ধরনের প্রশান্তি অনুভব করে, যেন তাদের ব্রেন ওয়াশ করা হচ্ছে। পরদিন সকালে সুজান অবাক হয়ে শোনে যে একজন মহিলাও গর্ভপাত করতে রাজি হয়নি। সবাই বাচ্চাটা রাখার সিদ্ধান্ত নিয়েছে। এমনকি যারা আগে বাচ্চা নষ্ট করতে চেয়েছিল, তারাও এখন বাচ্চার জন্য পাগল। যেন এক অদৃশ্য কোনো শক্তি তাদের সিদ্ধান্ত বদলে দিয়েছে। সময় গড়িয়ে যায়। গর্ভাবস্থায় সব মহিলারা একসাথে ফাদার জর্জের চার্চে বা ক্লাসে যায়। তাদের পেট অস্বাভাবিকভাবে দ্রুত বড় হতে থাকে। সাধারণ বাচ্চার চেয়ে এদের গ্রোথ অনেক বেশি। তারপর আসে সেই রাত। সব মহিলারা একসাথে প্রসব বেদনা অনুভব করতে শুরু করে। এটা কোনো কাকতালীয় ঘটনা হতে পারে না। সুজান আগে থেকেই গ্রামের এক বিশাল শস্য ভাণ্ডার বা বার্নকে একটা আধুনিক ম্যাটারনিটি ওয়ার্ডে রূপান্তর করে রেখেছিল, কারণ সে জানত হসপিটালের বেড এতগুলো রোগীর জন্য যথেষ্ট হবে না। সব গর্ভবতী মায়েদের ওই বার্নে নিয়ে আসা হয়। এক অদ্ভুত দৃশ্য। সারি সারি বেডে মহিলারা ব্যথায় কাতরাচ্ছে, আর ডাক্তার নার্সেরা ছোটাছুটি করছে। একে একে বাচ্চারা জন্ম নিতে শুরু করে। সব বাচ্চা স্বাভাবিকভাবে এবং সুস্থ হয়ে জন্মায়। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, সব বাচ্চার চেহারায় একটা মিল আছে। সবার চুল ধবধবে সাদা, চামড়া ফ্যাকাশে, আর চোখের মণিগুলো নীল রঙের। বেন, যে আগে রেগে চলে গিয়েছিল, সেও বাচ্চার জন্মের খবর পেয়ে ফিরে আসে। সে ক্যালি আর তার ছেলেকে দেখে আবেগে আপ্লুত হয়ে পড়ে। সব রাগ ভুলে যায়। কিন্তু এই আনন্দের মাঝে একটা ট্র্যাজেডিও ঘটে। মেলানি, সেই কম বয়সী মেয়েটা, খুব অসুস্থ হয়ে পড়ে। তাকে আইসিইউতে নেওয়া হয়। সে একটা মৃত বাচ্চা জন্ম দেয়। বাচ্চাটা জন্মেই মারা যায়। সুজান সাথে সাথে ওই মৃত বাচ্চাটাকে একটা পাত্রে ভরে সবার অগোচরে তার গাড়িতে লুকিয়ে ফেলে। ফাদার জর্জ ঘটনাটা দেখে ফেলেন এবং তিনি সুজানের কাছে কৈফিয়ত চান। সুজান তাকে থামিয়ে দিয়ে বলে, আমি পরে অটোপসি করব। এখন অন্য মায়েদের সামনে মৃত বাচ্চা দেখালে তারা ভয় পাবে। কিন্তু জর্জের সন্দেহ হয় সুজান নিশ্চয়ই কিছু লুকাচ্ছে। কয়েক মাস বা বছর কেটে যায়। বাচ্চারা একটু বড় হয়েছে। অ্যালেন আর সুজান নিয়মিত তাদের উপর নজর রাখছে। তারা দেখে বাচ্চাদের মধ্যে অদ্ভুত কিছু বৈশিষ্ট্য আছে, যেমন তাদের চুল খুব নরম কিন্তু অস্বাভাবিক সাদা। তাদের নখগুলো সাধারণ মানুষের চেয়ে সরু। ডিএনএ টেস্ট করে দেখা যায় সবার জেনেটিক গঠন একই, যেন তারা সবাই ভাই বোন বা একই উৎস থেকে এসেছে। এদিকে জিল তার ছেলে ডেভিডকে নিয়ে বাড়িতে আছে। ডেভিড অন্য বাচ্চাদের মতোই দেখতে, কিন্তু জিল খেয়াল করে ডেভিড খুব দ্রুত শিখছে। মাত্র কয়েক মাস বয়সে সে খেলনা দিয়ে নিজের নাম বানান করতে শিখে গেছে। এটা কোনো সাধারণ বাচ্চার পক্ষে অসম্ভব। অ্যালেন আর বারবারার মেয়ে হয়েছে, যার নাম মারা। সে যেন এই সব বাচ্চাদের লিডার। একদিন বারবারা তার মেয়েকে খাবার দিচ্ছিল। মেয়েটা খাবারের বাটিটা হাত দিয়ে ফেলে দেয়। বারবারা আর 5টা সাধারণ মায়ের মতোই তাকে বকা দেয় আর বাটিটা তোলার কথা বলে। ঠিক তখনই ঘটে এক লোমহর্ষক ঘটনা। বাচ্চাটার চোখ হঠাৎ করে উজ্জ্বল নীল বা সবুজ রঙের মতো জলজলে হয়ে ওঠে।
বারবারা হঠাৎ বুঝতে পারে সে নিজের শরীরের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। তার হাতটা নিজে নিজেই চুলার ওপর ফুটন্ত গরম পানির পাতিলের দিকে এগিয়ে যাচ্ছে। বারবারা চিৎকার করতে চায় কিন্তু পারে না। তার হাতটা টগবগে গরম পানির মধ্যে ঢুকে যায়। সে যন্ত্রণায় চিৎকার করে ওঠে। ভাগ্যিস ঠিক সেই মুহূর্তে জিল তাদের বাড়িতে এসেছিল। জিল দৌড়ে গিয়ে বারবারাকে সরিয়ে আনে, না হলে তার হাতটা পুরোপুরি সেদ্ধ হয়ে যেত। হসপিটালে বসে বারবারা ভয়ে কাঁপতে থাকে। সে অ্যালেনকে সত্যিটা বলতে সাহস পায় না যে তার নিজের মেয়েই এই কাজ করেছে। সে ভাবে অ্যালেন হয়তো তাকে পাগল ভাববে, কিন্তু বারবারার মনে এক গভীর আতঙ্ক ঢুকে গেছে। হসপিটাল থেকে ছাড়া পাওয়ার পর বারবারা আর ওই বাচ্চার সাথে এক ঘরে থাকতে চায় না। তার মনে হয় ওটা বাচ্চা না, ওটা একটা দানব। একদিন বারবারা বাড়ি ফিরে আর সহ্য করতে পারে না। সে ঘর থেকে বেরিয়ে জঙ্গলের দিকে হাঁটতে থাকে। তার উদ্দেশ্য ছিল সমুদ্রের পাড়ে গিয়ে একটু শান্তি পাওয়ার। কিন্তু বাড়ির ভেতরে বসে ছোট্ট মারা সেটা বুঝতে পারে। মারা তার সেই অপশক্তি ব্যবহার করে। বারবারা পাহাড়ের কিনারায় দাঁড়িয়েছিল, নিচে সমুদ্রের বড় বড় পাথর। হঠাৎ সে অনুভব করে কেউ তাকে ধাক্কা দিচ্ছে না, কিন্তু তার শরীর নিজে নিজেই খাদের দিকে ঝুঁকে পড়ছে। সে প্রাণপণ চেষ্টা করে নিজেকে আটকানোর, কিন্তু এক অদৃশ্য শক্তির কাছে সে হার মানে। বারবারা পাহাড়ের ওপর থেকে নিচে পড়ে যায় এবং পাথরের ওপর আছড়ে পড়ে মারা যায়। অ্যালেন তার স্ত্রীর এই করুণ পরিণতি দেখে ভেঙে পড়ে, কিন্তু সে তখনও জানে না এর পেছনে তার মেয়ের হাত আছে। বাচ্চারা এখন আরো বড় হয়েছে। তারা দেখতে হুবহু মানুষের মতো হলেও তাদের আচরণে কোনো আবেগ নেই। তারা হাসে না, কাঁদে না, খেলে না, সব সময় দল বেঁধে চলে। একজন যা করে সবাই তাই করে। তারা যখন রাস্তা দিয়ে হাঁটে মনে হয় যেন মিলিটারির মার্চ পাস্ট চলছে। একদম সোজা লাইনে হাঁটে। সবার পোশাকও প্রায় একই রকম। তাদের মধ্যে কোনো দয়া মায়া নেই। অ্যালেন লক্ষ্য করে তার মেয়ে মারাই সবকিছুর নেতৃত্ব দিচ্ছে, আর বাচ্চারা নিজেদের মধ্যে জোড়ায় জোড়ায় থাকে। মানে একজন ছেলে আর একজন মেয়ে সব সময় পার্টনার হয়ে থাকে। শুধু জিলের ছেলে ডেভিড একা, কারণ ডেভিডের পার্টনার ছিল ওই মৃত বাচ্চাটা যে জন্মের সময় মারা গিয়েছিল। এ কারণেই ডেভিড দলের মধ্যে থেকেও একটু একঘরে হয়ে থাকে, যেন সে ওদের মতো হয়েও পুরোপুরিভাবে ওদের একজন না। সুজান সরকারের কাছে রিপোর্ট পাঠাতে থাকে। সে জানায় যে গ্রামে ইদানিং অনেক দুর্ঘটনা ঘটছে। কেউ ছাদ থেকে পড়ে যাচ্ছে, কেউ বাথরুমে পিছলে পড়ছে, কেউ নিজের গায়ে আগুন ধরিয়ে দিচ্ছে। আর এই সব ঘটনার আশেপাশেই এই বাচ্চাদেরকে দেখা গেছে, যদিও সরাসরি কোনো প্রমাণ নেই। কিন্তু সুজান নিশ্চিত যে এগুলো দুর্ঘটনা নয়। সুজানের আসল উদ্দেশ্য হলো এদের শক্তি কতটুকু বাড়ে সেটা দেখা। সে এটাকে জাতীয় নিরাপত্তার দোহাই দিয়ে ফান্ডিং চালু রাখে। দিন গড়িয়ে যায়। বাচ্চারা এখন স্কুলে যাওয়ার বয়সে পৌঁছে গেছে, কিন্তু তারা সাধারণ বাচ্চাদের মতো না। সুজান এখনও তাদের উপর এক্সপেরিমেন্ট চালিয়ে যাচ্ছে। একদিন সব বাচ্চাকে রুটিন চেক আপের জন্য সুজানের ল্যাবে নেওয়া হয়। সেখানে বাচ্চারা সুজানকে সোজা মুখের উপর বলে দেয় যে তারা সুজানের মনের কথা পড়তে পারে। মানে সুজান মনে মনে যা ভাবছে বাচ্চারা সেটা টিভির স্ক্রিনের মতো দেখতে পাচ্ছে। বাচ্চারা বিরক্ত হয়ে বলে, তুমি কেন তোমার মনের কথা লুকানোর জন্য দেওয়াল তৈরি করছো? সুজান আসলে প্র্যাকটিস করছিল কিভাবে নিজের চিন্তাকে ব্লক করা যায়, যাতে বাচ্চারা তার সব গোপন প্ল্যান জানতে না পারে। কি ভয়ঙ্কর! ব্রেন কন্ট্রোল করা বা ব্রেন রিড করার মতো ক্ষমতা আছে এই ছোট ছোট বাচ্চাদের মধ্যে। ওই দিনই আরেকটা ভয়াবহ ঘটনা ঘটে। বাচ্চাদের চেক আপের সময় একজন চোখের ডাক্তার এক বাচ্চার চোখ পরীক্ষা করছিলেন। ডাক্তার খেয়াল করেন বাচ্চাটার চোখের মনির রং সাধারণ মানুষের মতো না, সেটা অদ্ভুতভাবে পাল্টাচ্ছে। এটা দেখে ডাক্তার একটু নার্ভাস হয়ে যান। ভয়ে তার হাত পা কাঁপতে থাকে এবং সে ভুল করে চোখের ড্রপের বদলে বাচ্চার চোখে অন্য একটা লিকুইড দিয়ে ফেলে। লিকুইডটা চোখে পড়তেই বাচ্চাটা ব্যথায় চিৎকার করে ওঠে। ডাক্তার তাড়াতাড়ি চোখটা পরিষ্কার করতে যায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ডাক্তার ভয়ে পেছাতে থাকে, আর ঠিক তখনই দরজায় এসে দাঁড়ায় মারা।
তার চোখটা টকটকে লাল হয়ে জ্বলছে। মারা তার ব্রেন রিড বা ব্রেন কন্ট্রোল করার ক্ষমতা দিয়ে ডাক্তারকে কন্ট্রোল করতে শুরু করে। সে ডাক্তারকে বাধ্য করে ওই ক্ষতিকর লিকুইড বা ড্রপ নিজের চোখে ঢেলে দিতে। ডাক্তার চিৎকার করতে করতে নিজের চোখ নিজেই অন্ধ করে ফেলে। ভাবা যায় একটা সামান্য ভুলের প্রতিশোধ তারা কত নিষ্ঠুরভাবে নিল। এদিকে জিল, যে কিনা স্কুলের প্রিন্সিপাল, সে অ্যালেনের সাথে কথা বলতে আসে। জিল বলে, অ্যালেন, এই বাচ্চাদের সাধারণ ক্লাসে রাখা সম্ভব না। এরা অন্য বাচ্চাদের সাথে মিশতে পারে না, উল্টো তাদের পড়াশোনায় ব্যাঘাত ঘটাচ্ছে। এদের আলাদাভাবে শিক্ষা দেওয়া দরকার। জিল চায় অ্যালেন যেন নিজেই তাদের আলাদা ক্লাস নেয় এবং তাদের সহমর্মিতা বা এমপ্যাথি শেখায়, কারণ জিল বিশ্বাস করে এদের মধ্যে কোনো দয়ামায়া নেই বলেই এরা এমন নিষ্ঠুর কাজ করছে। অ্যালেন প্রথমে রাজি হতে চায় না, কারণ সে তার মেয়ের আসল রূপ দেখে ফেলেছে। কিন্তু জিল তাকে বোঝানোর চেষ্টা করে। পরে জিল বাড়িতে ফিরে তার ছেলে ডেভিডের সাথে সময় কাটানোর চেষ্টা করে। ডেভিড যেহেতু অন্য বাচ্চাদের চেয়ে একটু আলাদা, মানে তার কোনো পার্টনার বা সঙ্গী নেই, তাই জিল আশা করে হয়তো ডেভিডকে মানুষ করা যাবে। জিল ডেভিডের চুল আঁচড়ে দিতে যায়, কিন্তু ডেভিড যান্ত্রিকভাবে তার হাত সরিয়ে দেয়। সে বলে, আমার নিজের যত্ন আমি নিজেই নিতে পারি। জিল তখন ডেভিডকে ওই ডাক্তারের অন্ধ হওয়ার ব্যাপারটা নিয়ে বোঝানোর চেষ্টা করে। সে বলে, কারো ক্ষতি করা ঠিক না। ডেভিড তখন প্রথমবারের মতো একটু চিন্তিত হয়। মনে হয় সে সহমর্মিতার ব্যাপারটা একটু হলেও বুঝতে পারছে। পরদিন ডেভিড একা একা দল থেকে আলাদা হয়ে যায়। মারা সেটা খেয়াল করে, কিন্তু কিছু বলে না। ডেভিড সোজা চলে যায় গ্রামের কবরস্থানে। সে সেখানে দেখতে পায় মেলানিকে। মনে আছে মেলানির কথা? সেই কম বয়সী ছোট্ট মেয়েটা, যার বাচ্চা জন্মের সময় মারা গিয়েছিল। মেলানি এখন ডিপ্রেশনে ভুগছে। সে মদ খেয়ে মাতাল অবস্থায় কবরস্থানের পাশে বসে আছে। ডেভিডকে দেখে মেলানি সহ্য করতে পারে না। সে উঠে চলে যেতে চায়। ডেভিড তখন তার মন পড়ে ফেলে। সে বুঝতে পারে মেলানি আসলে সুইসাইড বা আত্মহত্যা করার কথা ভাবছে। ডেভিড কিছুই করে না, শুধু তাকিয়ে থাকে। কিন্তু এর কিছুক্ষণ পরেই মেলানি সত্যি সত্যি নিজেকে শেষ করে দেয়। তার ফিউনারেলের সময় ফাদার জর্জ সবাইকে সাবধান করে দেন। তিনি বলেন, এই বাচ্চারা মানুষ না, এরা শয়তানের বংশধর, এদের ধ্বংস করতে হবে। কিন্তু মানুষ তখনও পুরোপুরি বিশ্বাস করতে পারছিল না যে এত ছোট বাচ্চারা এত খারাপ হতে পারে। অ্যালেনও ওই কবরস্থানে গিয়েছিল। সেখানে সে আবার ডেভিডের দেখা পায়। অ্যালেন অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? ডেভিড স্বীকার করে যে সে তার সঙ্গীর কবর খুঁজছে। ডেভিড বলে, বাকি সবার সঙ্গী আছে, কিন্তু আমার সঙ্গী জন্মের পরেই মারা গেছে, আমি তাকেই খুঁজছি। অ্যালেন তখন বুঝতে পারে বাচ্চারা জানে না যে ওই মৃত বাচ্চাটাকে সুজান লুকিয়ে রেখেছে। বাচ্চারা ভাবছে তাকে কবর দেওয়া হয়েছে। অ্যালেন ডেভিডকে সত্যিটা না বলে শুধু বলে সে এখানে নেই। তখন দুজনের মধ্যে একটা অদ্ভুত বন্ডিং তৈরি হয়। দুজনই তাদের প্রিয়জনকে হারিয়েছে। অ্যালেন তার স্ত্রী বারবারাকে, আর ডেভিড তার সঙ্গীকে। এই শোক তাদের কাছাকাছি আনে। ডেভিড তখন অ্যালেনের হাত ধরে, যেটা দেখে অ্যালেন একটু অবাক হয়, কিন্তু সে হাতটা সরিয়ে নেয় না। এই ঘটনাটা অ্যালেনের মনের চিন্তা ভাবনা চেঞ্জ করে দেয় এবং সে লিজের কথা মতো বাচ্চাদের আলাদা ক্লাস নিতে রাজি হয়। ক্লাস শুরু হয়। অ্যালেন ক্লাসরুমে ঢুকে দেখে বাচ্চারা সবাই রোবটের মতো চুপচাপ বসে আছে। অ্যালেন তাদের কিছু প্রশ্ন করে। অদ্ভুত ব্যাপার হলো, যখনই সে প্রশ্ন করে সব বাচ্চারা একসাথে একই সুরে উত্তর দেয়। অ্যালেন বিরক্ত হয়ে বলে, আমি তোমাদের প্রত্যেককে আলাদা আলাদা প্রশ্ন করছি, তোমরা রোবটের মতো একসাথে উত্তর দিচ্ছ কেন? কিন্তু বাচ্চারা সেটা বোঝে না। তাদের কাছে তারা সবাই মিলে একজন, তাদের আলাদা কোনো অস্তিত্ব নেই। অ্যালেন লক্ষ্য করে তারা বয়সের তুলনায় অনেক কঠিন কঠিন ফিলোসফিক্যাল বিষয় নিয়ে আলোচনা করতে পারে। হঠাৎ প্রিন্সিপাল অফিস থেকে অ্যালেনের ডাক আসে। অ্যালেন যাওয়ার আগে বাচ্চাদের বলে, তোমরা বইয়ের এই চ্যাপ্টারটা পড়ো। কিন্তু সে বাক্য শেষ করার আগেই বাচ্চারা বই খুলে সেই নির্দিষ্ট চ্যাপ্টার বের করে পড়া শুরু করে। মানে তারা অ্যালেনের মনের কথা আগেই পড়ে ফেলেছে বা ব্রেন রিড করেছে। অ্যালেন যখন রুম থেকে বেরিয়ে যায়, তখন স্কুলের ঝাড়ুদার ওই ক্লাসরুমের সামনে আসে। লোকটা একটু রাগী টাইপের ছিল।
সে বাচ্চাদের ভয় দেখানোর জন্য তার হাতের ঝাড়ু উঁচিয়ে ধরে এবং বলে, আমি জানি তোমরা শয়তান, আমি তোমাদের দেখে নেব। ঝাড়ুটা নাড়ানোর সময় ভুল করে একটা বাচ্চার মাথায় হালকা আঘাত লাগে, ব্যাস, আর যায় কোথায়। সব বাচ্চা একসাথে উঠে দাঁড়ায়, তাদের সবার চোখ জ্বলে ওঠে। হঠাৎ তাদের পাওয়ারের সাহায্যে ঝাড়ুদারের ব্রেইন কন্ট্রোল করা শুরু করে। লোকটা নিজের ইচ্ছের বিরুদ্ধে রোবটের মতো হাঁটতে হাঁটতে ক্লাসরুম থেকে বেরিয়ে যায়। এরপর সে একটা মই বেয়ে স্কুলের ছাদে ওঠে। নিচে তার ঝাড়ুটা উল্টো করে দাঁড় করানো ছিল, যার হাতলটা ছিল খুব সূচালো। বাচ্চারা তাকে ছাদ থেকে লাফ দিতে বাধ্য করে। লোকটা সোজা গিয়ে ঝাড়ুর হাতলের উপর পড়ে এবং হাতলটা তার শরীর ভেদ করে এরপর ওপর হয়ে যায়। কি নির্মম মৃত্যু! পরে এলেন যখন বাড়ি ফেরে, তার মেয়ে মারা তাকে সোফায় বসে থাকতে দেখে। মারা খুব ঠান্ডা গলায় এলেনকে বলে, বাবা, এখন থেকে অনেক কিছুই চেঞ্জ হবে। এলেন ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে বাচ্চারা এখন তাদের নেক্সট স্টেপ নেওয়ার জন্য তৈরি হচ্ছে। এলেন সোজা সুজানের কাছে যায় এবং জানতে চায় আসলে কি হচ্ছে। সুজান কনফার্ম করে যে এই বাচ্চাদের একটা কমিউনাল কনসাসনেস আছে, মানে তারা শারীরিকভাবে আলাদা হলেও মানসিকভাবে তারা একটাই সত্তা। একজনের যা জ্ঞান, সবারই তাই জ্ঞান। একজন যা দেখে, সবাই তাই দেখে। সুজান আরও একটা ভয়াবহ তথ্য দেয়। সে বলে, অ্যালেন, শুধু আমাদের গ্রাম না, বিশ্বের আরো কয়েকটা জায়গায় একই সময়ে এরকম ঘটনা ঘটেছিল, কিন্তু সেই সব জায়গায় সরকার ওই গ্রামগুলোকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। মানে তারা ওই সব বাচ্চাদের মেরে ফেলেছে, কারণ তারা খুব বিপজ্জনক ছিল। সুজান তার থিওরি শেয়ার করে। সে মনে করে এরা আসলে এলিয়েন বা ভিন গ্রহের প্রাণী, যারা মানুষকে হোস্ট বা মাধ্যম হিসেবে ব্যবহার করে পৃথিবীতে বংশ বিস্তার করতে এসেছে। অ্যালেন এটা বিশ্বাসই করতে চায় না। সুজান তখন তাকে বোঝানোর জন্য ল্যাবের বেজমেন্টে নিয়ে যায়। সেখানে একটা জারে ফরমালিনের মধ্যে সেই মৃত বাচ্চাটাকে রাখা আছে। অ্যালেন এটা দেখে শিউরে ওঠে। ওটা কোনো মানুষের বাচ্চা না, দেখতে কুৎসিত, এলিয়েনের মতো একটা মিউটেটেন্ট শরীর। অ্যালেন রেগে যে বলে, তুমি এতদিন এটা লুকিয়ে রেখেছিলে? সুজান বলে, আমি বাধ্য ছিলাম। বাচ্চারা যদি জানতো তাদের ভাই বা বোন এখানে আমার ল্যাবে বন্দি, তারা আমাকেও মেরে ফেলতো। সুজান আরো বলে যে সে এতদিন তার মনের চারপাশে দেওয়াল তৈরি করে এই সত্য গোপন রেখেছে, কিন্তু বাচ্চারা দিন দিন শক্তিশালী হচ্ছে। সে আর বেশিক্ষণ এটা লুকিয়ে রাখতে পারবে না। অ্যালেন বাড়ি ফিরে দেখে মারা তার জিনিসপত্র গোছাচ্ছে। মারা বলে, আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আর তোমাদের সাথে থাকবো না। আমরা সবাই ওই বার্নে, যেখানে আমাদের জন্ম হয়েছিল, সেখানে গিয়ে থাকবো। মারা অ্যালেনকে কোনো অপশন দেয় না, সে হুকুম দেয়, তুমি আমাদের জন্য খাবার আর প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসবে। মানে অ্যালেন এখন তার দাস। অ্যালেনের কিছুই করার থাকে না, কারণ সে এলিয়ানের বাচ্চার বিপক্ষে কথা বললেই তার মৃত্যুও নিশ্চিত। সেই দিন বিকালে সব বাবা মায়েরা তাদের বাচ্চাদের নিয়ে ওই বার্নের দিকে রওনা দেয়। এটা ছিল তাদের এক করুণ দৃশ্য। জিল ডেভিডকে আটকানোর চেষ্টা করে। সে বলে, ডেভিড, তুমি ওদের মতো নও, তুমি আমার সাথে থাকো। কিন্তু ডেভিড তার মায়ের দিকে একবার তাকিয়ে কোনো কথা না বলে দলের সাথে চলে যায়। জিল কান্নায় ভেঙে পড়ে। কয়েকদিন পর ক্যালির স্বামী বেল, যে আগে রাগ করে চলে গেছিল এবং পরে আবার ফিরে এসেছিল, সে ঠিক করে সে তার মেয়েকে ওই শয়তানের আস্তানা থেকে ফিরিয়ে আনবে। বেন তার ট্রাক নিয়ে সোজা বার্নের দিকে চলে যায়। সে স্পিডে গাড়ি চালাচ্ছিল। হঠাৎ একটা বাচ্চা রাস্তার মাঝখানে এসে দাঁড়ায়। বেন ব্রেক কষে ঠিক বাচ্চাটার পায়ের কাছে গাড়ি থামায়। বেন গাড়ি থেকে নেমে বাচ্চাটাকে সরাতে যায়, কিন্তু মুহূর্তের মধ্যেই বাকি সব বাচ্চা বার্ন থেকে বেরিয়ে এসে বেনকে ঘিরে ধরে। তারা বেনকে বাধ্য করে আবারও ট্রাকে উঠতে। বেন নিজের হাত পা নাড়াতে পারছে না, কিন্তু তার শরীর ট্রাকে উঠে স্টার্ট দেয়। তারপর বাচ্চারা তাকে দিয়ে ট্রাকটা সোজা একটা ফুয়েল ট্যাঙ্কের দিকে ড্রাইভ করায়। ট্রাকটা ফুয়েল ট্যাঙ্কে ধাক্কা লাগে
এবং বিশাল বিস্ফোরণে বেন মুহূর্তের মধ্যেই পুড়ে ছাই হয়ে যায়। চোখের সামনে এই দৃশ্য দেখে বাচ্চাদের কোনো সিম্প্যাথি কাজ করে না। তারা শুধুই তাকিয়ে দেখে তাদের শত্রু ধ্বংস হয়ে গেছে। বেনের এই মর্মান্তিক মৃত্যুর পর সুজান অ্যালেনকে ডেকে পাঠায়। সুজানের চোখে মুখে তখন তীব্র আতঙ্ক। সে অ্যালেনকে এমন এক খবর দেয় যেটা শুনে অ্যালেনের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। সুজান বলে, অ্যালেন, শুধু মিডবিচ না, পৃথিবীর আরও যেসব জায়গায় একই সময় ব্ল্যাক আউট হয়েছিল এবং বাচ্চারা জন্মেছিল, সেই সব গ্রাম এখন আর ম্যাপে নেই। অ্যালেন অবাক হয়ে জিজ্ঞাসা করে, মানে? সুজান তখন আসল সত্যটা প্রকাশ করে। সে জানায় অন্যান্য দেশের সরকার ওই কলোনিগুলোকে খুব বিপজ্জনক মনে করেছে। তারা ওই পুরো গ্রামটাতেই বোম মেরে বা মিলিটারি অ্যাট্যাক করে ধ্বংস করে দিয়েছে। এমনকি সেখানে সাধারণ মানুষকেও সরানোর সুযোগ দেওয়া হয়নি। কারণ একটাই, যদি ইভাকুয়েশন প্ল্যান করা হতো, বাচ্চারা মনের কথা পড়ে ফেলত এবং পাল্টা আক্রমণ করত বা পালিয়ে যেত। তাই সারপ্রাইজ অ্যাট্যাক করে সবাইকে মেরে ফেলা হয়েছে। সুজান অ্যালেনকে সাবধান করে দিয়ে বলে, আমাকে এখান থেকে পালানোর নির্দেশ দেওয়া হয়েছে। মিডবিচের কপালেও একই দশা হতে যাচ্ছে। তুমি যদি বাঁচতে চাও, এখনই পালাও। কিন্তু অ্যালেন তো আর জিল বা অন্য নির্দোষ মানুষদের ফেলে পালাতে পারে না। সে মরিয়া হয়ে শেষবারের মতো বাচ্চাদের সাথে কথা বলতে বার্নে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে ভাবে হয়তো তাদের বুঝিয়ে কোনো সমঝোতায় আনা যাবে। অ্যালেন যখন বার্নে পৌঁছায়, বাচ্চারা তাকে ঘিরে ধরে। তাদের সবার এক্সপ্রেশনহীন মুখ আর ঠান্ডা চোখ দেখে অ্যালেনের বুকের রক্ত হিম হয়ে যায়। অ্যালেন তাদের বোঝানোর চেষ্টা করে, তোমরা যা করছো সেটা ভুল, আমরা একসাথে থাকতে পারি। কিন্তু বাচ্চারা সোজা উত্তর দেয়, এটা আমাদের টিকে থাকার লড়াই, আমাদের প্রজাতিকে টিকিয়ে রাখা আমাদের বায়োলজিক্যাল অব্লিগেশন বা জৈবিক বাধ্যবাধকতা। তাদের কাছে দয়া মায়া বা নৈতিকতার কোনো মূল্য নেই, শুধু সারভাইভ করাটাই আসল। কথা বলার সময় বাচ্চারা অ্যালেনের মনের ভেতর ঢোকার চেষ্টা করে। তারা জানতে চায় অ্যালেন আসলে কি ভাবছে বা সরকারের প্ল্যান কি। অ্যালেন জানতো এটা হবে, তাই সে সুজানের শেখানো টেকনিক অ্যাপ্লাই করে। সে মনে মনে একটা বিশাল ইটের দেওয়াল বা উত্তাল সমুদ্রের কথা ভাবতে থাকে। সে তার মনের আসল চিন্তাগুলোকে এই দেওয়ালের পিছনে লুকিয়ে রাখে আর সামনে শুধু সমুদ্রের ছবি ভাসিয়ে রাখে। এটা করতে তার প্রচুর মানসিক শক্তি খরচ হচ্ছিল, কপালে ঘাম জমে যাচ্ছিল, কিন্তু সে হাল ছাড়ে না। মারা, যেই বাচ্চাদের লিডার, অ্যালেনের মেয়ে, সে অ্যালেনকে হুকুম দেয়, আজ রাতের মধ্যেই আমাদের এই গ্রাম থেকে বের করার ব্যবস্থা করো। অ্যালেন মিথ্যে অভিনয় করে রাজি হয় এবং বলে সে ব্যবস্থা করবে। তবে সে দ্রুত সেখান থেকে বেরিয়ে আসে। অ্যালেন চলে যাওয়ার পর মারা হঠাৎ ডেভিডের দিকে তাকায়। সে বুঝতে পারে ডেভিড কিছু একটা ভাবছে। মারা ধমক দিয়ে বলে, তুমি এখনো ওই মৃত বাচ্চাটার কথা ভাবছ? তোমার ইমোশন আমাদের দুর্বল করে দিচ্ছে। ডেভিড আসলে তার মৃত সঙ্গীর কথা ভুলতে পারছিল না, আর এটাই ছিল দলের সাথে তার অমিল। এদিকে গ্রামের পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। চার্চের ফাদার জর্জ আর সহ্য করতে পারছিলেন না। তিনি একটা বন্দুক নিয়ে বার্নের কাছে লম্বা ঘাসের মধ্যে লুকিয়েছিলেন। তার উদ্দেশ্য ছিল সুযোগ বুঝে বাচ্চাদের গুলি করে মারা। তিনি ভাবছিলেন বাচ্চারা হয়তো তাকে খেয়াল করবে না, কিন্তু তিনি ভুল ছিলেন। বাচ্চারা বার্নের ভিতরে বসেই বুঝতে পারে বাইরে কেউ তাদের মারার জন্য ওত পেতে আছে। তারা জর্জকে খুঁজে বের করে। এরপর ঘটে এক হৃদয় বিদারক ঘটনা। বাচ্চারা তাদের পাওয়ার দিয়ে জর্জের হাত নিয়ন্ত্রণ করে। জর্জ প্রাণপণ চেষ্টা করে বন্দুকটা ফেলে দিতে, কিন্তু তার নিজের হাত তার কথা শুনছে না। বন্দুকের নলটা ধীরে ধীরে তার নিজের গলার দিকে ঘুরে যায় এবং সে ট্রিগার চেপে ধরে। জর্জ নিজের হাতেই নিজেকে শেষ করে দিতে বাধ্য হন। সন্ধ্যার দিকে গ্রামের সাধারণ মানুষ ক্ষেপে ওঠে। তারা মশাল আর লাঠিসোঁটা নিয়ে রাস্তায় নেমে আসে। তাদের স্লোগান ছিল, আমরা ওই শয়তানদের পুড়িয়ে মারব। এটা ছিল একটা দাঙ্গার মতো পরিস্থিতি। সুজান আর তার টিম তখন গ্রাম ছেড়ে পালানোর জন্য প্যাকিং করছে, কিন্তু জনতার এই মিছিল বেশিক্ষণ এগোতে পারে না। কয়েকটা বাচ্চা রাস্তায় এসে তাদের পথ আটকে দাঁড়ায়। তাদের চোখ জ্বলে ওঠে।
মিছিলের সামনে থাকা এক মহিলার হাত থেকে মশালটা পড়ে যায়, কিন্তু সেটা মাটিতে পড়ে না। সে তার নিজের গায়ে আগুন ধরিয়ে দেয়। চোখের পলকে মহিলাটা জীবন্ত মশাল হয়ে জ্বলে ওঠে। বাকিরা ভয়ে ছত্রভঙ্গ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাইরে থেকে প্রচুর পুলিশ গ্রামে ঢোকে। তারা স্টেট অফ ইমার্জেন্সি বা জরুরি অবস্থা জারি করে। মাইকিং করা হয়, সবাই যার যার ঘরে থাকুন, রাস্তায় কাউকে দেখলেই গ্রেফতার করা হবে। পুরো গ্রাম থমথমে, যেন ঝড়ের আগের নীরবতা। এরই মধ্যে বাচ্চাদের একটা দল সুজানের ল্যাবে বা অফিসে হানা দেয়। সুজান তখন পালানোর প্রস্তুতি নিচ্ছিল। বাচ্চারা তাকে ঘিরে ধরে এবং দাবি করে, আমাদের ভাই বা বোন কোথায়? তুমি তাকে লুকিয়ে রেখেছ। সুজান আর মিথ্যে বলতে পারে না। বাচ্চারা তাকে বাধ্য করে সেই গোপন জায়গাটা দেখাতে, যেখানে সে মৃত বাচ্চাটাকে জারে ভরে রেখেছিল। ডেভিডও সেখানে ছিল। সে যখন তার মৃত সঙ্গীর বিকৃত শরীরটা জারের মধ্যে ভাসতে দেখে, সে ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়ে। তার কষ্টটা রাগে পরিণত হয়। বাচ্চারা সুজানের উপর চরম প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। তারা সুজানকে একটা অপারেশন টেবিলে শুতে বাধ্য করে। তারপর সুজানের হাতে থাকা ধারালো সার্জিক্যাল ছুরিটা দিয়ে তার নিজের গলায় টেনে নিয়ে যায়। সুজান চিৎকার করতে চায়, কিন্তু পারে না। বাচ্চারা তাকে দিয়ে নিজের গলা নিজেই কাটতে বাধ্য করে। সুজানের রক্তে লেপ ভেসে যায়। অন্যদিকে অ্যালেন বুঝতে পারে যে বাচ্চাদের গ্রাম থেকে বের করে দিলে তারা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে এবং মানবজাতির জন্য এক হুমকি হয়ে দাঁড়াবে। তাই সে কঠিন সিদ্ধান্ত নেয়। সে চুপিসারে গ্রামের এক কনস্ট্রাকশন সাইট বিল্ডিংয়ে ঢুকে পড়ে। সেখান থেকে সে একটা বক্স ভর্তি হাই পাওয়ারের ডিনামাইট চুরি করে। তার প্ল্যান খুব সিম্পল কিন্তু সুইসাইডাল। সে এই বোমা নিয়ে বাচ্চাদের মাঝখানে যাবে এবং নিজেকে সহ সবাইকে উড়িয়ে দিবে। অ্যালেন বোমাগুলো একটা ব্রিফকেসে ভরে জিলের সাথে দেখা করতে সোজা স্কুলে যায়। সে জানে জিল হয়তো তাকে বাধা দিবে বা ডেভিডকে বাঁচাতে চাইবে। তাই অ্যালেন জিলকে মিথ্যে বলে যে তার কাছে একটা প্ল্যান আছে। সে জিলকে জড়িয়ে ধরে কপালে কিস করে। জিল কিছু বুঝে ওঠার আগেই অ্যালেন তাকে একটা রুমে ঢুকিয়ে বাইরে থেকে দরজা লক করে দেয়, যাতে জিল কোনো বিপদ ঘটাতে না পারে বা নিজে বিপদে না পড়ে। অ্যালেন চলে যাওয়ার পর জিল পাগলের মতো দরজা খোলার চেষ্টা করে, কিন্তু দরজাটা খুব শক্ত। শেষমেশ জানালার কাঁচ ভেঙে সে কোনো মতে বাইরে বেরিয়ে আসে। রাস্তায় নেমে এসে সে দেখে চারিদিকে ধ্বংসলীলা। সে একটা পোড়া লাশের পাশ থেকে চাবি কুড়িয়ে নেয় এবং একটা গাড়ি স্টার্ট দিয়ে বার্নের উদ্দেশ্যে রওনা হয়। তার মাথায় একটাই চিন্তা, যে কোনো মূল্যে ডেভিডকে বাঁচাতে হবে। ততক্ষণে পুলিশ বাহিনী বার্ন ঘিরে ফেলেছে। শত শত পুলিশ, পুলিশের গাড়ি আর সার্চ লাইট। তারা প্রস্তুত অ্যাটাক করার জন্য, কিন্তু তারা জানতো না তারা কাদের সাথে লড়াই করতে এসেছে। বার্নের দরজা খুলে বাচ্চারা বেরিয়ে আসে, ডেভিড ছাড়া। তাদের চোখ দিয়ে আগুনের মতো আলো বের হচ্ছে। শুরু হয় এক মেসাকার। বাচ্চারা পুলিশদের ব্রেন হ্যাক করে ফেলে। একজন পুলিশ হঠাৎ তার পার্টনারকে গুলি করে দেয়। আরেকজন পুলিশ তার গাড়ি নিয়ে সোজা পুলিশের গাড়িতে ধাক্কা মারে। চারিদিকে শুধু বিস্ফোরণ আর গুলির শব্দ। যে পুলিশেরা বেঁচে ছিল তারা নিজেদের মধ্যেই গোলাগুলি শুরু করে দেয়। আকাশের ওপরে থাকা পুলিশের হেলিকপ্টার চক্কর দিচ্ছিল। বাচ্চারা সেই পাইলটকেও নিয়ন্ত্রণ করে ফেলে এবং হেলিকপ্টারটা সোজা মাটিতে আছড়ে ফেলে। মুহূর্তেই পুরো এলাকাটা ধ্বংসস্তূপে পরিণত হয়, যেখানে কোনো পুলিশ আর জীবিত নেই। এই ধ্বংসাযজ্ঞর মাঝখান দিয়ে অ্যালেন তার গাড়ি নিয়ে বার্নের সামনে পৌঁছায়। সে শান্তভাবে গাড়ি থেকে নামে। তার হাতে সেই ব্রিফকেসের ভেতর টাইম বোমা সেট করা। সে বোমার টাইমার চালু করে এবং ব্রিফকেস হাতে নিয়ে বার্নের ভেতর ঢোকে। বাচ্চারা তাকে দেখে মনে করে সে তাদের নিতে এসেছে। মারা অ্যালেনের দিকে সন্দেহজনকভাবে তাকায়। সে বলে, তোমাকে খুব নার্ভাস মনে হচ্ছে কেন বাবা? মারা অ্যালেনের মনের ভেতর ঢোকার চেষ্টা করে। শুরু হয় এক চূড়ান্ত মানসিক যুদ্ধ। অ্যালেন জানে যদি সে 1 সেকেন্ডের জন্যেও তার ফোকাস হারায়, বাচ্চারা বোমাটা দেখে ফেলবে এবং প্ল্যান ভেস্তে যাবে। তাই সে চোখ বন্ধ করে প্রাণপণ সেই ইটের দেওয়াল বা সমুদ্রের কথা ভাবতে থাকে। সে তার মনের শক্তি দিয়ে একটা ব্লকেজ তৈরি করে রাখে।
মারা একা পারে না, তাই সে বাকি বাচ্চাদের ডাকে। তারা সবাই মিলে গোল হয়ে দাঁড়ায় এবং একসাথে অ্যালেনের মনের দেওয়াল ভাঙার চেষ্টা করে। অ্যালেনের নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে, তার মাথা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে, কিন্তু সে দেওয়ালটা ধরে রাখে। ঠিক সেই সময় জিল বার্নের পিছনের দরজা দিয়ে ভেতরে ঢোকে। সে হামাগুড়ি দিয়ে ডেভিডের কাছে যাওয়ার চেষ্টা করে। তার প্ল্যান ছিল সবার অগোচরে ডেভিডকে নিয়ে পালাবে, কিন্তু বাচ্চারা তাকে সেন্স করে ফেলে। তারা জিলের দিকে তাকায় এবং তাকে থামিয়ে দেয়। জিল নড়তে পারছে না। বাচ্চারা আবারও অ্যালেনের দিকে মনোযোগ দেয়। অ্যালেন তখনও দেওয়ালটা ধরে রাখার আপ্রাণ চেষ্টা করছে। জিল আবার চেষ্টা করে। সে ডেভিডের নাম ধরে ডাকে। এবার বাচ্চারা জিলের উপর রেগে যায় এবং তাদের ফোকাস এখন অ্যালেন থেকে সরিয়ে এখন জিলের দিকে নেয়, তাকে শাস্তি দেওয়ার জন্য। এই সুযোগে ডেভিড এক অভাবনীয় কাজ করে বসে। সে তার মায়ের বিপদে আর স্থির থাকতে পারে না। ডেভিড দৌড়ে গিয়ে বাচ্চাদের ধাক্কা দেয় এবং জিলের হাত ধরে টান দেয়। মা আর ছেলে দৌড়ে বার্ন থেকে বেরিয়ে যায়। ডেভিড আর জিল পালানোর পর আবার তাদের পূর্ণ শক্তি দিয়ে অ্যালেনের উপর আক্রমণ চালায়। এবার আর অ্যালেন পেরে ওঠে না। তার মানসিক দেওয়াল ভেঙে চুরমার হয়ে যায়। বাচ্চারা অ্যালেনের মনের ভেতরে ঢুকে পড়ে এবং দেখতে পায় সেই ব্রিফকেসের ভেতরে কি আছে। তারা দেখতে পায় লাল রঙের ডিজিটাল টাইমারটা শূন্যের দিকে এগিয়ে যাচ্ছে। মারা চিৎকার করে ওঠে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। টাইমার 0-তে আসে। সাথে সাথে এক বিশাল বিস্ফোরণ। পুরো বার্নটা আগুনের গোলায় পরিণত হয়। অ্যালেন, মারা এবং বাকি বাচ্চারা সেই আগুনের মধ্যে ভস্ম হয়ে যায়। অ্যালেন তার জীবন দিয়ে পৃথিবীকে এক মহা বিপদ থেকে রক্ষা করে। দূরে রাস্তায় জিল গাড়ি চালাচ্ছিল, পাশে ডেভিড বসা। তারা গাড়ির পিছনের আয়নায় দেখে বার্নটা দাউ দাউ করে জ্বলে যাচ্ছে। জিল চোখের পানি মুছে সামনে তাকায়। তারা জানে তাদের এখন অনেক দূরে যেতে হবে, এমন কোথাও যেখানে কেউ তাদের চিনবে না, কেউ জানবে না ডেভিডকে বা তার ক্ষমতা কি। তারা অন্ধকারের মধ্যে গাড়ি চালিয়ে অজানার উদ্দেশ্যে হারিয়ে যায়। এই ছিল আজকের গল্প। একটা শান্ত গ্রাম কিভাবে নরকে পরিণত হলো, আর একজন ডাক্তার কিভাবে নিজের জীবন দিয়ে মানব জাতিকে বাঁচালো, সেটা সত্যিই অকল্পনীয়। আর ডেভিড, সে হয়তো প্রমাণ করলো যে জন্ম দিয়ে নয়, কর্ম দিয়েই মানুষ চেনা যায়। ভিডিওটা ভালো লাগলে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসবো অন্য কোনো মুভির গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত মিস রিক্যাপের সাথেই থাকুন।